নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 22শে মার্চ 2025। বাকচক্রে নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 202তম 202nd সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা পরিবর্তিত। বিষয় তো আমাদের নতুন প্রচলিত প্রথা অনুযায়ী মাসের প্রথম তিনটি সপ্তাহ আমরা স্বামীজিকে নিয়ে বলবো। আজকে হচ্ছে মাসের তৃতীয় শনিবার, সেই হিসেবে আজকেও স্বামীজি এবং পরের সপ্তাহে শ্রীমা ঢুকবেন এর মধ্যে। আর বক্তা তো অপরিবর্তিত শ্রী তরুণ গোস্বামী, যার প্রয়োজন নিষ্প্রয়োজন। এতদিনে তার পরিচিতি অনেক বেড়েছে, তার জন্য আমরা আপনাদের কাছে অনেকভাবে কৃতজ্ঞ। আশা করি এইভাবে তরুণবাবুও বলে যেতে পারবেন, আমরাও আপনাদের সেবা দিতে পারবেন আর আপনাদের আশীর্বাদ পেতে থাকবো। অযথা বাক্য ব্যয় না করে আসুন আজকে আমাদের পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন এই বাকচক্রেরই সিনিয়র মোস্ট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তার গাওয়া সেই প্রার্থনা সঙ্গীত কাম রবীন্দ্রসঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করি। ভালো থাকবেন। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে। তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি। অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের রূপতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা যে চিঠিটি পড়ব স্বামীজির লেখা 24শে নভেম্বর 1897 দেরাদুন থেকে মাস্টার মশাইকে লেখা। স্বামীজি তার যে চিঠি আমরা পাই, কয়েকটি চিঠি মাস্টার মশাইকে লিখেছিলেন
এই চিঠিটা খুব গুরুত্বপূর্ণ চিঠি। এই চিঠিতে স্বামীজির কাছে কথামৃতের দ্বিতীয় সংস্করণ এসেছে। আপনার দ্বিতীয় পুস্তকখানির জন্য অশেষ ধন্যবাদ। বইটি সত্যি অপূর্ব। আপনার প্রণালী সম্পূর্ণ মৌলিক। ইতপূর্বে আর কোনো জীবন চরিতকার, কোনো মহাপুরুষের জীবন ঠিক এইভাবে নিজের কল্পনায় কিছুমাত্র অনুরঞ্জিত না করে প্রকাশ করেননি। ভাষা অনবদ্য, যেমন সরস ও সতেজ, তেমনি সরল ও সহজ। অসাধারণ ইংরেজিটি। বাংলায় আমি আবার বলি, আমি সেদিনই কথা বলছিলাম, আমি ছাত্র জীবনে স্বামী বলভদ্রানন্দের সংস্পর্শে আসি। তিনি তখন ব্রহ্মচারী পবিত্র চৈতন্য। আমরা দুজনে ঘন্টার পর ঘন্টা ধরে স্বামীজিকে নিয়ে আলোচনা করতাম, এবং তরুণদা আমাকে বলতেন যে স্বামীজির ইংরেজি চিঠিগুলো ইংরেজিতে এবং বাংলা চিঠিগুলো বাংলায় পড়বে। তো আমরা সেইভাবেই, আমি তখনও পড়তাম, এখনও পড়ি। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে স্বামীজির যে ইংরেজি চিঠি সেগুলো সঠিক বাংলা হয়নি। ধরুন এই যে চিঠিটা, এটা স্বামীজি ইংরেজিতে লিখেছিলেন মাস্টারমশাইকে। মাস্টারমশাই ইংরেজির মাস্টারমশাই ছিলেন, ইংরেজিতে লিখেছিলেন। থ্যাংক ইউ এম 100,000 times. You have hit Ramkesh at the right point. Few, alas, few understand him. Now I understand why none of us attempted his life before. It was reserved for you. Socratic dialogues are Plato all over, but you are entirely hidden. Moreover, the dramatic portion is infinitely beautiful. Everybody likes it here or in the West. এর কতগুলো এই কথার মধ্যে অনেক দর্শন লুকিয়ে রয়েছে। স্বামীজি যখন বলছেন যে সক্রেটিক ডায়ালগস আর প্লেটো অল ওভার, কারণ আছে। সক্রেটিসের ডায়ালগ বলে যেটা আমরা পাই সেটি প্লেটোর লেখা, এবং এর মধ্যে বারবার প্লেটো চলে এসেছেন। কিন্তু মাস্টারমশাই যখন লিখেছেন তখন কোথাও তিনি যে জীবনীকার সেটি সেইভাবে আসেনি। তিনি কখনো একজন ভক্ত, জনৈক ভক্ত, কখনো মুনি, মাস্টার, এইভাবে লিখেছেন। কথামৃতটিকে আমি ঠাকুরের জীবনী সম্পূর্ণ বলে মনে করি না। তার কারণ মাস্টারমশাই যেতেন ঠাকুরের কাছে শুধু শনি, রবি ও বিশেষ ছুটির দিন। মাস্টারমশাই কিন্তু অন্যদিন যেতেন না। ভাবার কোনো কারণ নেই যে ঠাকুর অন্যদিন দক্ষিণেশ্বরে চুপ করে ঘরের মধ্যে বসে থাকতেন। তিনি চুপ করে থাকার মানুষ ছিলেন না। দক্ষিণেশ্বরে তার একটি অত্যন্ত অন্তরঙ্গ পরিসর ছিল, এবং সাধারণ মানুষ ছিল তার বন্ধু। দেখুন, ঠাকুর তো প্রথম আমাদের শেখালেন যে জীবনটা হচ্ছে সাধারণ মানুষদের নিয়ে, তাই তিনি নিজে তাদের থেকে মুখ ফিরিয়ে নেবেন এমন হতে পারে না। যেমন বৃন্দে ঝি রসিক মাথুরের কথা আমরা পাই, তেমনি আরও প্রচুর দক্ষিণেশ্বরে সাধারণ মানুষের সঙ্গে তিনি মিশতেন, এবং দক্ষিণেশ্বরটিকে তিনি হাতের তালুর মতো চিনতেন। আসলে আমরা যারা ফটোর শ্রীরামকৃষ্ণকে দেখি তারা মনে করি যে তিনি ওইরকম ফটোর মতন গম্ভীর হয়ে রয়েছেন, হয় গভীর সমাধিতে ডুবে যাচ্ছেন। শ্রীরামকৃষ্ণের মতন রসিক এ দ্বিতীয় পাওয়া যাবে না। দ্যুতি সংবাদ তিনি কেশব সেনের সামনে পরিবেশন করছেন। দ্যুতি সংবাদ মানে একদম জগতের গান, এবং সেখানে লালপাড় ধুতি পড়েছেন, যে ধুতির খুঁটটাকে মাথায় ঘোমটা দিয়ে তিনি দ্যুতি সংবাদ বলছেন। তো কেশব সেন জিজ্ঞেস করছেন, তুমি যে এত লাল ধুতি পরে, লালপাড় ধুতি পরে এসছো, মানে বুঝতে পারছো না তোমার মন জয় করবে বলে। প্রত্যেক কথায় ছিল তার রসিকতা, এবং তিনি শেখালেন যে হাসতে হাসতে জীবনকে আলিঙ্গন করা যায়। সাধুরা তো সেরকম হতেন না। সাধুরা যদি পুরাণেতে পাওয়া যায় তারা একবার সাপ দিতে একবার বসে আছেন, চূড়ান্ত তাদের মেজাজ। আর না হয় তারা সব ছেড়ে ছুড়ে দিয়ে গিয়ে একেবারে নির্জনে সাধনা করছেন, মানুষের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সে অন্য করে। তা নয়, এ হাতে বটুয়া, তাতে কাবাব চিনি রেখেছেন। কাবাব চিনি রাখলে কী হয়, দুটো কাজ করে। অনেক কথা বলতেন তো, একটা হচ্ছে যাতে স্বরভঙ্গ না হয় সেই জন্য কাবাব চিনি রাখতেন, আরেকটা হচ্ছে কাবাব চিনি মাউথ ফ্রেশনারের কাজ করতো। ঠাকুর এসব খুব সচেতন ছিলেন। ঠাকুরকে জিজ্ঞেস করা, মাস্টারমশাই গেছে, বলছেন তুমি দাড়ি কামাও যে আজকে? নিজে দাড়িটি পরিপাটি করে কামাতেন, চটি জুতো পরতেন, বার্নিশ করা, মানে চটি জুতো পরলে হবে না, সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন বার্নিশ করা। এবং সাহেবরা বলে আর জেন্টলম্যান ইজ নোন বাই হিজ শুজ। তো ঠাকুর এসে বার্নিশ করা চটি জুতো, এবং চটি জুতো মানে তখনকার সবচেয়ে অ্যারিস্টোক্র্যাটিক। চটি জুতো কি,
জুতোটার পিছনে কানকো মতো না, যেটা পায়ে দিয়ে চেপে দেওয়া যায়, তখন সেটা চটি হয়ে গেল, বিদ্যাসাগরী চটি। আবার যেই কানকোটা তুলে দিলেন সেটা মোকাসিন হয়ে গেল। সেই চটি জুতো পরতেন, আলপাকার কোট পরতেন, কাঁধে চাদর নিতেন, এবং কলকাতায় যখন আসতেন গায়ে চাদর দিয়ে, এবং তিনি ক্ষৌরকরের কাছে দাড়িটাকে সেট করতেন। একেবারে দেখবেন দুটো দাড়িওয়ালা ছবি আপনাদের মনে করিয়ে দিই, ঠাকুরের দাড়ি এবং বরানগর মঠের স্বামীজির দাড়ি। স্বামীজির দাড়িটা ট্রিমড নয়, মুখে একেবারে দাড়ি হয়েছে। স্বামীজির ঠাকুরের কিন্তু ট্রিম করা দাড়ি একেবারে। মাস্টারমশাইকে যখন বিদ্যাসাগর জিজ্ঞেস করলেন কেমন পরমহংস, মাস্টারমশাই বললেন আগে তিনি রাসমণির বাগান বাড়িতে থাকেন, তক্ত বসে শোন, মাছ ভাত খান, মেলোস্কিনের র্যাপার গায়ে দেন, প্রতিদিন দাড়ি কামান। এর পরে বিদ্যাসাগর রাজি হয়েছিলেন। বিদ্যাসাগর যদি বলতো হাতে কমণ্ডলু, গেরুয়া পোশাক, ওরকম কথায় কথায় সাপ দিচ্ছেন, হাতে চিমটি, বিদ্যাসাগর জীবনে মিশতেন না, কারণ বিদ্যাসাগর প্রাতিষ্ঠানিক ধর্মের প্রতি উদাসীন ছিলেন। ঠাকুর এবং জীবনটাকে ভালোবেসেছিলেন। ধর্ম যে জীবন, এটা তিনিই বোঝালেন, যে বোঝানোয় কখনো অনুদান না, জীবন তো। এবং বললেন কি, সমাজে গেছিলাম, দেখলাম সবাই একঘেয়ে, যে সমন্বয় করতে পারে সেই লোক। সেইটি মাস্টারমশাই তুলে ধরলেন। গিরিশচন্দ্র ঘোষ একদিন শ্রীমাকে বললেন যে তিনি যা বলেছেন এই মাস্টার সব লিখে রেখে দিয়েছে, কিন্তু কাউকে জানতে দিচ্ছে না। তখন মা শুনলেন এবং শুনে বিরাট সার্টিফিকেট দিলেন যে তোমার কাছে সব শুনে মনে হলো তিনিই সব বলছেন। একসময় তিনি বলেছিলেন, এখন তিনি প্রকাশ করে নিচ্ছেন, এটি প্রকাশ করলে মানুষের উপকার হবে জানবে। সাংঘাতিক কথা বলেছিলেন, সাংঘাতিক কথা বলেছিলেন, যে মানুষের উপকার হবে জানবে, তিনি সব বলেছিলেন, এখন তিনি সব প্রকাশ করে নিচ্ছেন। মাস্টারমশাই তো বই ছাপানো হলো, তো স্বামীজির সাথে কনগ্র্যাচুলেশন জানাচ্ছেন যে ইউ হ্যাভ হিট রামকৃষ্ণ অ্যাট দি রাইট পয়েন্ট, ফিউ এলাস ফিউ আন্ডারস্ট্যান্ডস হিম। অনেকেই কিন্তু নোট নিয়ে লেখার চেষ্টা করেছেন। আমার বন্ধু অর্ণব নাগ, অসাধারণ একটি মানুষ, সেটি বই বের করছে যে সমকালের কথামৃত। যারা যারা নোট করেছিলেন সকলে, সুরেশ মিত্র লিখেছিলেন, রামদত্ত লিখেছিলেন, অন্যান্য অনেকে ঠাকুরের নোট নিয়ে কথামৃত লিখেছিলেন। তো সেটা অনেকে স্বীকার করতে রাজি হন না। আমার মনে হয় সেটা ঠিক নয়, কারণ আপনি যদি সকলের নোটটা মিলিয়ে পড়েন তাহলে ঠাকুরের দর্শনটা বোঝা যায়। দেখা যাবে যে ঠাকুর যা বলতেন সব সময় এক কথা, কিন্তু আমরা তো শুধু কথামৃতের একটা সোর্স নেব কেন, যেটা কন্টেম্পোরারি। রামচন্দ্র দত্ত তো নোট করেছিলেন, পয়েন্টগুলো পয়েন্ট ওয়াইজ লেখা হয়েছে। তাহলে তো ঠাকুরের মাস্টারমশাইয়ের মতো ভাষা ছিল না, তিনি তো অত্যন্ত কৃতি ছাত্র ছিলেন। তারপর ধরুন সুরেশ মিত্র, তিনিও লিখেছিলেন, স্থানীয় কিছু লোক তারাও নোট করেছিল। এবং ঠাকুর কি করতেন, যেহেতু মাস্টারমশাই, দেখুন ঠাকুর তো জানতেন যে তিনি আগামী দিনে ঘরে ঘরে পুজো পাবেন, এবং তার যে উপলব্ধি, সেই উপলব্ধি মানব সমাজকে সামনের দিকে এগিয়ে দেবে। তাই মাস্টারমশাইকে কথা বলে চুপ করে থাকতেন। মাস্টারমশাই বাইরে গেছে, তিনি আর কথা বলছেন না। ফিরে আসার পর মাস্টারমশাইকে মিলিয়ে নিতেন, যে যা বলেছে মাস্টারমশাই মনে করে রাখতে পেরেছেন কিনা। মাস্টারমশাই বাড়িতে ফিরে এসে তার কথাগুলোকে ধ্যান করতেন, এবং সেই কথাগুলো পরিষ্কার হয়ে যেত, তখন তিনি সেগুলো লিখতেন। দ্বিতীয় কথা, মাস্টারমশাইয়ের ডায়েরি লেখার অভ্যেস ছিল। যারা ডায়েরি লেখে, ওটা একটা অদ্ভুত অভ্যেস, কিন্তু আমরা যারা ডায়েরি লিখি না তারা বলতে পারবো না। মাস্টারমশাই ডায়েরি লেখেন বলে দেখবেন তিথি, নক্ষত্র, দিনক্ষণ সব লেখা আছে। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীর সংবাদ লিখেছিলেন, ডায়েরি লিখতে জানতেন না। তাই কখনো দেখবেন দিনক্ষণের কোনো ব্যাপার নেই, কখনো দিন দিয়েছেন, কখনো দিন দেননি। কিন্তু আমি যারা ব্যক্তিগতভাবে ডায়েরি লেখেন তাতে অনেককে চিনি। শুরুই হয় হচ্ছে দিন দিয়ে, প্রত্যেক দিন ডায়েরি লেখেন তো, শুরুই হচ্ছে দিনটা দিয়ে। দিন, মাস, বছর, দিন, মাস, তারিখ, বছর থাকবেই, এবং তারপর সারাদিনে কী হলো সেটা থাকবে, কোনো বিখ্যাত লোকের সঙ্গে পরিচয় হলে থাকবে, ইত্যাদি ইত্যাদিতে। মাস্টারমশাই যখন ওখানে আসতেন, ঠাকুরের সঙ্গে কথা বলতেন থাকতেন, এবং ফিরে গিয়ে সব ধ্যান করে নোট করে রাখতেন, পরে সেটি বইয়ের আকারে বেরোয়, এবং সেখানে মাস্টারমশাই নিজেকে লুকিয়ে রাখতে পেরেছিলেন। কথামৃতের আরও অনেক কিছু আছে। আমি কথামৃত নিয়ে স্বামী প্রভানন্দের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছি, দীর্ঘদিন ধরে দীর্ঘ আলোচনা করেছি। আরও অনেক কিছু নিশ্চয়ই ছিল। মাস্টারমশাই যখন যেতেন না তখন ঠাকুর কথা বন্ধ করতেন না, এ তো নয় যে তিনি শনিবার রোববার শুধু কথা বলতেন, তিনি তো কথা বলতে ভালোবাসতেন। যারা কথা বলতে ভালোবাসে তারা কখনো না কথা বলে থাকতে পারে না। আমার গুরুদেব স্বামী ভূতেশানন্দজি, তিনি কথা বলতে ভালোবাসতেন।
তার যখন ওপেন হার্ট সার্জারি করা হলো তখন তিনি কিছুদিন কথা বলতে পারেননি, খুব দুঃখ ছিল তার। সেবা প্রতিষ্ঠানে অসুস্থ হয়ে রয়েছেন, ভক্তরা তাকে প্রণাম করে যাচ্ছে, তখন তিনি অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ মিশনের, যে কথা বলতে পারছেন না সেটা মহারাজের খুব যন্ত্রণার কারণ ছিল। কাঁকুড়গাছিতে যখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখন প্রত্যেক দিন সকালবেলায় স্থানীয় মহিলারা আসতেন, এসে গল্প করতেন তার সঙ্গে, এবং মহারাজ সেই গল্পের ফাঁকে ফাঁকে ঈশ্বর সান্নিধ্যের কথা বলে তাদের মনগুলোকে ওপরে তুলে ধরতেন। আমি সবসময় বহুবার বক্তৃতায় একটি কথা বলেছি, আজকে আবার বলছি। মারি লুই বার্ক, বিখ্যাত বিবেকানন্দের ওপর গবেষকরা করেছেন, তার একটি বই আছে স্বামী বিবেকানন্দ হিজ সেকেন্ড ভিজিট টু দ্য ওয়েস্ট, মারি লুই বার্কের। তো সেই বইতে আমরা দেখব যে মারি লুই বার্ক ঠাকুরের যে ঘর ছিল সেই ঘরের একটা চমৎকার বর্ণনা দিয়েছেন, যে ঠাকুরের ঘরটা কেমন ছিল। সেখানে লুই বার্ক লিখছেন, in times of laughter and play, in serious discussion, in moods of spiritual ecstasy, or even in regular routine of eating and sleeping, he transformed life into a festival. The commonplace became extraordinary and the slightest happening a spiritual lesson. অসাধারণ কথা। ঠাকুরের ওই ঘরের বর্ণনা এই কয়েকটি বাক্যে লুই বার্ক ছাড়া কেউ লিখতে পারেননি। ইন টাইমস অফ লাফটার অ্যান্ড প্লে, ঠাকুর যখন আনন্দ করছেন এবং হাস্যোচ্ছল শ্রীরামকৃষ্ণ, সমাধি হচ্ছে মুহুর্মুহু তার, এবং প্রত্যেকটি যখন তিনি গভীর আলোচনা করছেন, সমাধির মধ্যে ডুবে যাচ্ছেন, হি ট্রান্সফর্ম লাইফ ইন্টু এ ফেস্টিভ্যাল। জীবনটাকে ঠাকুর উৎসবে পরিণত করেছিলেন। উৎসব মানে টুনিবার জ্বলা নয়, উৎসব মানে মানুষের ভিড় নয়, উৎসব মানে যে জায়গাটি অনন্তের স্পর্শে সর্বজনীন হয়ে ওঠে। ঠাকুর তো সেটাই শেখালেন। ঠাকুর শেখালেন কি, এই জীবনের মধ্যে তুমি অসীমকে স্পর্শ করতে পারো। রবীন্দ্রনাথ লিখলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর। কিন্তু আমি অনন্তকে ছোঁবো কী করে? যদি আমরা শাস্ত্র পড়ি, ভাষা ভীষণ কঠিন, মতবাদ অনেক, মায়া কোনটি মায়া নয় ইত্যাদিতে এগোতে হয়। তার সে শাস্ত্র পড়ে বুঝে তারপর জীবনটাকে উপলব্ধি করা খুব কঠিন হয়ে যায়। ঠাকুর সহজ পথ বলে দিলেন তুমি অনন্তকে স্পর্শ করতে চাও, মানুষের সঙ্গে মিশে যাও। তাই জন্য দেখবেন দক্ষিণেশ্বরের ঘরটা কোনো সাধুর আখড়া নয়। যদি উত্তরপ্রদেশে যান, প্রচুর, এতে কুম্ভমেলা আসবে, প্রচুর সাধুর আখড়া দেখা যায়। সেখানে সাধন ভজন হচ্ছে, চারদিকে ধূপের গন্ধ, চিমটি নিয়ে কোনো সন্ন্যাসী ঘুরে বেড়াচ্ছেন, রান্না করছেন, এবং সেই জায়গাটায় গেলে আপনি কখনো ফ্রি হতে পারবেন না। আমার যেহেতু নিজের ব্যক্তিগতভাবে প্রচুর সাধুর আখড়া ঘোরা আছে, আমি দেখেছি। কিন্তু দক্ষিণেশ্বরের ঘরটা তা নয়। দক্ষিণেশ্বরের ঘরটা আনন্দে পরিপূর্ণ। সেখানে ঠাকুর গান গাইছেন, আপনাতে আপনি থেকে মন যেও না কো কারো ঘরে, যা চাইছিস তা বসেই পাবি খোঁজো নিজ অন্তপুরে। অপূর্ব গান গাইতে পারতেন তিনি, এবং সে গান তিনি গাইছেন। কথামৃতে দেখবেন প্রচুর গানের উল্লেখ আছে, শ্যামা সঙ্গীত বিশেষ করে তিনি গাইছেন। তিনি রবীন্দ্রনাথের গানও শুনছেন তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, শুনছেন আমরা যে শিশু অতি ক্ষুদ্র মন, শুনছেন আরও অন্যান্য রবীন্দ্রসঙ্গীত। কিন্তু মাস্টারমশাই সেই রবীন্দ্রনাথের ক্রেডিট লাইন দেননি। কেন দেননি আলোচনা করবো না, কারণ আমি তো ছিলাম না। গবেষণা করে নেতিবাচক মত তুলে দিয়ে সেটাকে মাইক্রোফোনের সামনে সার্বজনীন করার কোনো মানে হয় না। মাস্টারমশাই কেন দেননি তার ইচ্ছা হয়নি বলে দেননি, এই বলা যায়। কিন্তু ঠাকুর গান গাইছেন এবং গানের মধ্যে আছেন, এবং এত আনন্দ করছেন ঘরের মধ্যে। আমরা দেখব কেশবচন্দ্র সেন তিনি যখন স্টিমারে নৌকা বিহার করছেন, অবশ্যই দক্ষিণেশ্বরে এসে ঘাট থেকে ঠাকুরকে স্টিমারের মধ্যে তুলে নিচ্ছেন। এবং সেখানে তার কেশব সেনের জামাই লিখছেন যে আজকে তিনি এসছেন আমাদের মধ্যে, তিনিই কিন্তু নেতা। তিনি কখনো হুগলির ভাষায় কথা বলছেন, ঠাকুর ঈশ্বর তোতলামি করে কথা বলতেন, সেরকম করে কথা বলছেন, কখনো গভীর সমাধিতে ডুবে যাচ্ছেন, তাকে ঘিরেই আনন্দের হাট বসেছে। প্রতাপচন্দ্র মজুমদার তিনি তো স্বামীজির বিপুল সমালোচনা করেছিলেন শিকাগোর পরে। স্বামীজি দুঃখ করে লিখেছিলেন যে গতবার তিনি ছিলেন, তার কথা সবাই শুনেছিল, এবার আমার কথা শুনছে, আমি কি করবো যে লোকে আমার কথা শুনে, হিংসে করে কোনো লাভ নেই। প্রতাপচন্দ্র মজুমদার থিয়েস্টিক কোয়ার্টারলি রিভিউতে ঠাকুরের কথা লিখেছিলেন এবং বলেছিলেন, আমার মাঝে মাঝে মনে হয় পৃথিবীর দুজন শ্রেষ্ঠ ব্যক্তি তো আমার পণ্ডিত, আমার বন্ধু। একজন
হচ্ছেন গ্ল্যাডস্টোন, বিখ্যাত ইংরেজ পণ্ডিত, আরেকজন ডিসরেলি প্রাইম মিনিস্টার ছিলেন ইংল্যান্ডে। এরা সব আমার সঙ্গে প্রাইভেট স্কুলে, পাবলিক স্কুলে পড়েছিলেন। কিন্তু এই হুগলির মানুষটি যখন তার নিজের ভাষা আমার সঙ্গে কথা বলতেন, তখন আমি তার শরীর চলে যাওয়ার পরে মনে করি যে তিনি এমন কি তার মধ্যে ছিল যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাকে দিতে পারেনি। তখন দেখি তিনি দুটো জিনিস তার মধ্যে ছিল যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আমাকে দেয়নি। একটি হচ্ছে তিনি আনন্দময় পুরুষ ছিলেন এবং তিনি পবিত্র ছিলেন। এই আনন্দময়তা এবং পবিত্রতা এই দুটো বিশ্ববিদ্যালয়ের শিক্ষা থেকে আসে না। কেন আসে না? কারণ ওই যে আমরা যেটা শিখি সেটা কাজে লাগাই না। ধরুন আমি তো দর্শনের ছাত্র, আমরা দর্শন অনেক কিছু পড়ে পরীক্ষায় ভালো নম্বর পেয়েছিলাম, সেইটাকে যে কাজে লাগানো জীবনে সেটা তো সবসময় সম্ভব হয়নি। ঠাকুর যা শুনেছিলেন, বলছেন তো আমি পড়েছি কম, শুনেছি প্রচুর, এবং ঠাকুরের ক্ষুরোধার মেধা ছিল। ওই যে ব্রাহ্মণেরা আসতেন, ওই যে কত কথা হচ্ছে, বিভিন্ন জিনিস নিয়ে দক্ষিণেশ্বর আলোচনা হতে তিনি মন দিয়ে শুনতেন। আমার নিজের ব্যক্তিগত একটি মত আছে, কোনো প্রমাণ আমি পাইনি, যে মথুর মোহন যেমন তাকে আধ্যাত্মিক গুরু খুঁজে দিয়েছিলেন, ভৈরবী এসছেন, যজ্ঞেশ্বরী তার থাকার ব্যবস্থা করেছেন, তিনি তাকে তন্ত্রমতে শিক্ষা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণকে। তোতাপুরী এসেছেন, তিনি অদ্বৈত মতে শিক্ষা দিচ্ছেন ঠাকুরকে। এ বাদে একদম পণ্ডিত দিয়ে ঠাকুরকে শাস্ত্র পড়িয়েছিলেন মথুর। ঠাকুরের পড়ার ইচ্ছে ছিল, সব কথা তিনি বলে যাননি, কারণ না হলে কথায় কথায় এরকম শাস্ত্রে আছে বলা যায় না, কারণ ধ্যানে শাস্ত্র আসে না। যারা যারা আমাদের শাস্ত্র নিয়ে কথা বলেছেন তারা প্রচণ্ড পণ্ডিত ছিলেন। শঙ্করাচার্য পণ্ডিত ছিলেন, শ্রীচৈতন্য বিরাট পণ্ডিত ছিলেন, কিন্তু ঠাকুর যে কথাগুলো বলছেন সেগুলো শাস্ত্রের একেবারে মূল কথা। ধরুন ঠাকুর যদি অদ্বৈত বেদান্ত না পড়তেন, কোনোদিন বলতে পারতেন না অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছা তথা যাও। বাস্তবিক কোনো মানুষের যদি এই বোধ হয় যে জগৎটা দ্বৈত নয় অদ্বৈত, তা তো ওইখানেই হয়ে গেল। আমরা যে বলি না অল ইনক্লুসিভনেস, এরা নতুন শব্দ এসছে বাজারে, অল ইনক্লুসিভ, এ তো অদ্বৈতের মতো কথা কেউ বলেনি। যে জীব ব্রহ্মইব না পড়ো, জীব ব্রহ্ম এবং জীব হচ্ছে অভেদ। ব্রহ্মটা কি? ব্রহ্ম হচ্ছে বিশ্ব চরাচর, বিশ্ব চরাচরের সঙ্গে জীব হচ্ছে অভেদ। এই যখন ভাবা যায় তখন সেই মানুষটি আলিঙ্গন করে বিশ্ব চরাচরকে, এবং ঠাকুর শুধু এমনি আলিঙ্গন করেনি, থিওরিটি মেনে আলিঙ্গন করেছিলেন। ঠাকুর থিওরিটা শুনেছিলেন, জানতেন। উইলিয়াম হেস্টি, স্কটিশ চার্চ কলেজের প্রিন্সিপাল, তিনি যে নরেন্দ্রনাথ দেব ঠাকুরের কথা বলেছিলেন সে তো অসাধারণ একটি দৃষ্টিভঙ্গি থেকে বলেছিলেন। সাচ এক্সপিরিয়েন্সেস আর দ্য রেজাল্টস অফ পিউরিটি অফ মাইন্ড অ্যান্ড কনসেন্ট্রেশন অন এ পার্টিকুলার অবজেক্ট। This is very rare indeed, particularly in these days. Through my life, I have seen only one person who has experienced this blessed state of mind. He is Ramakrishna Paramahansa of Dakshineshwar. You can understand if you go there and see it for yourself. পবিত্রতা, মনের পবিত্রতা না হলে কখনো সমাধিস্থ হওয়া যায় না। আচ্ছা, মনের পবিত্রতা মানে মনটাকে ক্যামি সাবান লাগানো? মনের পবিত্রতা মানে যার প্রায়োরিটিজ আর ফিক্সড। আমাদের প্রায়োরিটিজ ফিক্সড না। ধরুন কেউ একজন রামকৃষ্ণ মিশনে গেল, রামকৃষ্ণ মিশনে গিয়ে তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে শ্রীরামকৃষ্ণকে কাছে আত্মসমর্পণ করা নিজেকে, এবং যারা স্বামীজির পথে এগোচ্ছেন সেই সাধুদের সঙ্গে গভীরভাবে মিশে জীবনবোধ তৈরি করে ক্ষুদ্রতা থেকে মুক্ত হওয়া। এই তো উদ্দেশ্য। তিনি সেই উদ্দেশ্য করলেন না। তিনি কি করলেন? তিনি খুঁজলেন রামকৃষ্ণ মিশনে কারা কারা গুরুত্বপূর্ণ ব্যক্তি যায়, এবং সেখানে গিয়ে তিনি কন্ট্যাক্ট তৈরি করলেন। সেই কন্ট্যাক্টগুলো নিজের ব্যক্তি জীবনে উন্নতির জন্য কাজে লাগালেন। আমি যখন ছোট বয়স থেকে রামকৃষ্ণ মিশনে যাই, তো আমি খুব কম মানুষকে দেখেছি যে মহারাজদের স্বামীজি নিয়ে প্রশ্ন করতে, কিন্তু ব্যক্তিগত কথা বলতে দেখেছি। এবং তারা অপেক্ষা করেছেন যখন সেই উচ্চ পদসম্পন্ন মানুষটি আসবেন এবং সেখানে মহারাজের প্রেজেন্সে তার সঙ্গে পরিচিত হয়ে সেটাকে ব্যক্তি কাজে লাগাবে। ফলে কী হলো? মনটা অপবিত্র হয়ে গেল, কারণ মনটা পারপাস থেকে সরে গেল। আমি একটি কথা খুব বলি যে আসল ব্রহ্মচর্য হচ্ছে পারপাস থেকে ঠিক করা, প্রায়োরিটাইজেশন অফ নিডস।
ব্রহ্মচারী এবং ব্রহ্মচারী নয়, তাদের তফাৎ হচ্ছে বিয়ে করার বিয়ে না করার না, প্রায়োরিটাইজেশন অফ নিডস। আমরা নিডটাকে প্রায়োরিটাইজ করতে পারি, আমরা চাহিদাগুলো কি সেটা অগ্রাধিকারে সাজাতে পারি না। আজকে একরকম, কালকে একরকম, পরশু একরকম ইত্যাদি। ঠাকুর সেটা পেরেছিলেন। তাই জন্য স্বামীজি যখন ঠাকুরের কথা বলছেন তখন দুটো জিনিস মনে রাখতে হবে। তিনি দুটি বক্তৃতা, একটা সেজেস অফ ইন্ডিয়া এবং কলকাতা বক্তৃতায় বলেছিলেন, যা কিছু বলেছি তা যদি মানুষকে প্রাণিত করে তা সব তার আমার নয়, আর যা কিছু বলেছি যেটা মানুষকে প্রাণিত করে না সেটা সব আমার তার নয়। অল দ্যার হ্যাজ বিন, কলকাতা বক্তৃতায় বলছেন, অল দ্যার হ্যাজ বিন লাইফ গিভিং, স্ট্রেংথেনিং, পিওর অ্যান্ড হোলি হ্যাজ বিন হিজ ওয়ার্ডস, হিজ ইন্সপিরেশন, হি হিমসেলফ। আবার বলছেন সিস্টার নিবেদিতাকে, তুমি যেভাবে খুশি সেভাবে পড়াও, ইতিহাস পড়াও, ভূগোল পড়াও, অঙ্ক করাও, কিন্তু সাথে সাথে রামকৃষ্ণ পড়িও। দেখবেন যখন স্বামীজির দিন শেষ হয়ে আসছে, শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে যখন শেষবার তার সঙ্গে দেখা হয়, শরৎচন্দ্র চক্রবর্তী তার কাছে আশীর্বাদ প্রার্থনা করেন, তখন স্বামীজি বলেন যে শ্রদ্ধাবান হও, বীর্যবান হও, আত্মজ্ঞান লাভ করো, পরহিতায় জীবনপাত করো, এই আমার একান্ত ইচ্ছে ও আশীর্বাদ। তারপরেই বলছেন যে যদি আমার আশীর্বাদ তোমার কোনো উপকার হয়, বলছি বাবা, শ্রীরামকৃষ্ণ তোমায় কৃপা করুন, এর থেকে বড় আশীর্বাদ আমি জানি না। কেন বলছেন, কেন এই কথাটা স্বামীজি বলছেন? কারণ শ্রীরামকৃষ্ণ কৃপা করলে মনের সংকীর্ণতা চলে যায়। স্বামীজি আবিষ্কার করেছিলেন যতক্ষণ মানুষের মন সংকীর্ণ থাকবে ততক্ষণ তার পক্ষে বড় কাজ করা সম্ভব নয়। পিয়ারীমোহন মুখোপাধ্যায়কে তিনি ধন্যবাদ জানিয়ে আমেরিকা থেকে লিখেছিলেন, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, লাভ ইজ এক্সপ্যানশন, সেলফিশনেস ইজ কন্ট্রাকশন, সো লাভ ইউর ফেলো ম্যান বিকজ দ্যাট ইজ দি ল অফ লাইফ। প্রসারণী জীবন, সংকোচন মৃত্যু, ভালোবাসায় প্রসারণ, স্বার্থপরতায় সংকোচন। মানুষকে ভালোবাসো কারণ এটা জীবনের আইন, ল অফ লাইফ। এই যে ল অফ লাইফ শ্রীরামকৃষ্ণ শেখালেন। শ্রীরামকৃষ্ণ যে শহরে লীলা করেছেন, কলকাতা, সেই শহর তো পরাধীন ভারতের রাজধানী এবং চাকচিক্যপূর্ণ শহর। বড় বড় ম্যানশন রয়েছে সেখানে, গঙ্গার তীরে ঠিক যেভাবে টেমসের ধারটা সাহেবরা সাজিয়েছিল, কলকাতায় সেইভাবে সাজানো হয়েছিল। সেইখানে দাঁড়িয়ে তিনি বলছেন যে অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে যথা ইচ্ছে তথা যাও। নরেন্দ্রনাথের ভেতর থেকে যত সংকীর্ণতা ছিল তিনি সরিয়ে দিচ্ছেন। নরেন্দ্রনাথ ব্রাহ্ম সমাজে যেতেন, যে ফুটপাতে থিয়েটার তিনি সেই ফুটপাত দিয়ে যেতেন না, উল্টো ফুটপাত দিয়ে হাঁটতেন। ঠাকুর কিন্তু থিয়েটারে গেছেন, ঠাকুর বিনোদিনীকে আশীর্বাদ করেছেন, মা তোমার চৈতন্য হোক। ঠাকুর সকল ধরনের মানুষের সঙ্গে মিশেছেন। কেউ তাকে সমালোচনা করেছে তাও তিনি পিছপা হননি, তাকে ডেকে নিয়েছেন, ভালোবাসা দিয়ে পাল্টেছেন। দেখবেন স্বামীজি একটা জায়গায় বলছেন, একটা চিঠিতে লিখছেন স্বামীজি, যে সবচেয়ে বড় কাজ হচ্ছে যে মানুষ স্বার্থপর তাকে নিঃস্বার্থপর করে দেওয়া। যে মানুষের মধ্যে নানা রকম সীমাবদ্ধতা আছে তাকে সীমাবদ্ধগুলো কাটিয়ে দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কাজ জীবনের। এটা স্বামীজি ঠাকুরের কাছ থেকে শিখেছিলেন এবং ঠাকুরের পদ্ধতি ছিল হচ্ছে একদম জীবন গড়ার পদ্ধতি। তিনি কলকাতার মানুষের উদ্দেশ্যে বলেছেন, ওরে তোরা কে কথায় আছিস, চলে আয়। তারপর তারা দলে দলে এসেছে এবং তাতে স্ক্যানিং করে নিয়েছেন। ঠাকুর কিন্তু সকলের সামনে কথা বলেননি। প্রথমে ঘরময় লোক, কাউকে তিনি বলেন, দেখেছো ওই ভোঁ দিয়ে স্টিমার যাচ্ছে, যাও। হাঁপ ছেড়ে লোকগুলো বাঁচল। আমরা তো ভারতীয়, তো আমাদের যেখানে ভালো না লাগে সেখানে আমরা থেকে যাই, এটা আমাদের ক্লাস ক্যারেক্টার। খুব ভুল। আপনার ভালো লাগছে না, কেউ কথা বলছে আপনার ভালো লাগছে না, কিন্তু আমাদের সেটা করলে হবে না। ধরুন কোনো ছেলে তার বাবাকে বলতে পারে না, দেখো আজকে আমার তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে হচ্ছে না, আমি আজকে যাই একটু, পরের দিন কথাটা বলবো। বললেই মনে হবে উদ্ধত, অহংকারী, পাজি, বদমাইশ ছেলে। বা মেয়েদের ক্ষেত্রেও ঠিক তাই। তো ঠাকুর বললেন, দেখো না ভোঁ দিয়ে স্টিমার যাচ্ছে। তারা গঙ্গার পাড়ে লাফিয়ে চলে গেল, গঙ্গা দিয়ে স্টিমার যাচ্ছে দেখে আর ফিরে এলো না। তাও কিছু লোক যাচ্ছে না, তাই বলছেন যাও না, রাসমণি বিল্ডিংটা বানিয়েছে দেখো। ইংরেজি বলতেন, বিল্ডিংটা দেখো, মানে দক্ষিণেশ্বরের মন্দিরে যেতে বলছেন। সেখানে লোকে মন্দির দেখলো, ভবতারিণী, দ্বাদশ শিব দেখলো, রাধাকৃষ্ণ দেখলো, চলে গেল, আর ঘরে ফিরল না। এর পরেও যারা রইল তাদের তিনি গুহ্য কথা বললেন। বলছেন দেখো সব হাওয়াতে কাঠ, আলো নিভে যায়, আগুন নিভে যায়।
তাই এবার থেকে রাম বলবে, বলরাম বলবে, গিরিশ বলবে। তার মানে কি, তারা ইনিশিয়ালি তার মনটা বুঝবে সে কেমন, সেখানে থাকার যোগ্য না যোগ্য না। তারপর ঠাকুর তার কথা বলবেন। কেন? কারণ ঠাকুর প্রত্যেকের মনে আলো জ্বালিয়ে দিতে চেয়েছিলেন, যাতে সেই আলোটা তারা ছড়িয়ে দিতে পারে। আমরা যদি অ্যানালাইজ কখনো করি ঠাকুরকে, দেখবেন গিরিশচন্দ্র তার মতো করে আলো জ্বালিয়েছেন। কিন্তু গিরিশচন্দ্র তার মতো করে নাটকের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে আলো জ্বালিয়েছেন। যদি মাস্টারমশাই বলেন, তাহলে কথামৃতর মধ্যে দিয়ে হাজার হাজার মানুষের আলো জ্বালিয়ে দিয়েছেন। যদি সাধু নাগমহাশয়ের কথা বলেন, তিনিও দেখবেন হাজার হাজার মানুষকে তিনি অনুপ্রেরণা দিয়েছেন, ঠাকুরের কথা বলেছেন। যদি বলরাম বসুর কথা বলেন, তাহলে দেখবেন ঠাকুরের অবর্তমানে তিনি ছিলেন এই সব যুবকদের একটা আশ্রয়স্থল। তাদের বাড়িতে তো সবাই আসতো, থাকতো। এবং ঠাকুর কি বলছেন, বলরামের অন্ন শুদ্ধান্ন খেলে দেহ মন শুদ্ধ হয়। যদি সুরেন মিত্রের কথা বলেন, ঠাকুর যখন চলে গেলেন, তখন ওই বরানগরের বাড়ি ভাড়া যদি তিনি না করেই দেন, তাহলে সবাই পূর্বাশ্রমে ফিরে যেত। ফলে প্রত্যেকের একটা ভূমিকা আছে এই রামকৃষ্ণ আন্দোলনকে এগিয়ে দেওয়ার মধ্যে দিয়ে। এবং সেইখানে নরেন্দ্রনাথ হচ্ছে নেতা। তার মধ্যে ঠাকুর আলো জ্বেলে দিলেন। আলো কি কেন জ্বাললেন? যাতে আগামী প্রজন্ম সেই আলোয় আলোকিত হতে পারে। এবং মাস্টারমশাই তার কথামৃতর মধ্যে দিয়ে ঠাকুরের সেই ভাবকে সকলের মধ্যে তুলে দিলেন। তাই জন্যে স্বামীজি লিখছেন, থ্যাংক ইউ 100,000 টাইমস। বহু মানুষ যখন কোনো ভালো কাজ করে, তারা সার্টিফিকেট পায়, তারা অভিনন্দন পায়, তারা প্রশংসা পায়, তারা সম্মান পায়। কিন্তু কোনো লোককে দেখবেন না তার কাজের জন্য এইভাবে লিখেছে 100,000 টাইমস, কতগুলো শূন্য কে জানে। কিন্তু স্বামীজি এইভাবে তাকে প্রশংসা করেছেন, কারণ এতে জগতের উপকার হবে। মাস্টারমশাই বহু মানুষের বিয়েতে এই কথামৃত উপহার দিতেন। সমালোচিত, কী করেন, নিজের বইটাই নিজে উপহার দিচ্ছেন। তখন তিনি বলেছিলেন যে, দেখো, সংসারের তাপ থেকে ছাতার মতো বাঁচাবে কথামৃত। আবার দেখব অল্ডাস হাক্সলি মাস্টারমশাইকে, যিনি মর্টন ইনস্টিটিউশন, যেটি একটি হেরিটেজ বিল্ডিং হিসেবে ডিক্লেয়ার্ড হয়েছে এবং এটা নতুনভাবে প্রকাশিত হবে কিছুদিনের মধ্যে, তো সেই মর্টন ইনস্টিটিউশন তো কিনে নিয়েছিলেন মাস্টারমশাই, হিন্দু একাডেমি যেটি পরে হয়ে যায়, তা সিঁড়ি দিয়ে নামছেন তত্তর করে। অল্ডাস হাক্সলি লিখছেন যে যেন ওপর থেকে নেমে এলেন বহু মানিত এক ধর্মযাজক। পল ব্রান্টন, তিনিও মাস্টারমশাইকে দেখেছিলেন, মাস্টারমশাইয়ের কথা বলে মুগ্ধ হয়েছিলেন এবং মাস্টারমশাইয়ের যে গভীর মনন সেটা আকৃষ্ট করেছিল। এমনভাবে আকৃষ্ট করেছিল, পল ব্রান্টনের যে বই রয়েছে, তিনি বহু সাধুকে ভারতবর্ষে দেখেন। তিনি রমন মহর্ষিকে দেখেছিলেন, তিনি মাস্টারমশাইকে দেখেছিলেন, তিনি অন্যান্য সাধুকে দেখেছিলেন। আমার মনে আছে, আমি একবার আনন্দময়ীমার আশ্রমে গিয়েছিলাম কঙ্কালে। সেইখানে একজন সাধু মহারাজ আমাকে বলেছিলেন, তুমি পল ব্রান্টনের বইটা কিনে নিয়ে যাও। আমি তার নাম জানতাম, পল ব্রান্টন, কিন্তু কখনো বইটা দেখিনি। তারপর বইটা আমি কিনি এবং সে যে কী অসাধারণ বই ব্রান্টনের, ভাবা যায় না। ভারতবর্ষের সন্ন্যাসী সমাজ এ দুরকম আছে। এক ধরনের সন্ন্যাসী সমাজ আছে, তারা মানুষকে নানাভাবে প্রতারণা করে, ঠকায় এবং নিজের আখড়াকে সমৃদ্ধ করে। আরেক ধরনের সন্ন্যাসী সমাজ আছে, যারা মানুষের সঙ্গে মিলে মিশে তাদের জীবনটাকে আরও কী করে সুন্দর হয় সেই ব্যবস্থা করেন। রবীন্দ্রনাথ গুরুর একটি অপূর্ব সংজ্ঞা দিয়েছিলেন, বলেছিলেন, আমরা সামাজিক জীবনে সেই গুরুর সন্ধান করছি যিনি আমাদের চিন্তার পথকে বাধামুক্ত করবেন। ধর্মীয় জীবনেই আমরা সেই গুরুকেই খুঁজছি যিনি আমার ভেতরটাকে আলোকিত করবেন। স্বামীজি দেখেছিলেন এই মানুষটি আলোকিত করতে পারেন, কারণ এই মানুষটির মধ্যে কোনো রকমের সংকীর্ণতা তিনি দেখেননি। দেখেছিলেন তিনি আলিঙ্গন করেছেন গোটা বিশ্বকে। আচার্য ব্রজেন্দ্রনাথ শীল স্বামীজি থেকে 1 বছরের সিনিয়র ছিলেন। তার খুব দুঃখ ছিল যে নরেন্দ্রনাথের মতন একজন মেধাবী ছেলে, এত যুক্তিবাদী, সে দক্ষিণেশ্বরে গিয়ে এটি কালী পূজকের সঙ্গে কী করে তার সান্নিধ্য করে। ব্রাহ্মরা যেহেতু কালী পোশাক পরেন না, তাই কালীকে খুব অসভ্য ভাবতেন। কালী যে ইনফিনিটি, অনন্তের প্রতীক, সেটা তারা মনে করতে পারতেন না। তো সেইভাবে যখন ব্রহ্মচারী, যখন ওরা ডেকেছেন, তিনি গেছেন একদিন দক্ষিণেশ্বরে হঠাৎ দুপুরবেলায় প্রচণ্ড ঝড় উঠল, আকাশ কালো হয়ে এলো, বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে এবং ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণ এবং আচার্য ব্রজেন্দ্রনাথ শীল, আর কেউ ঘরের মধ্যে নেই। তারপর আস্তে আস্তে সেই বৃষ্টি থেমে গেল, সন্ধে হলো, আকাশে তারা উঠল, চাঁদ উঠল। ব্রজেন্দ্রনাথ ভাড়া গাড়ি করে কলকাতায় ফিরছেন এবং তিনি লিখছেন যে আমি যখন কলকাতায় ফিরছি, আমার বারবার মনে হচ্ছিল যে নরেন ঠিক জায়গায় এসে পৌঁছেছে। কেন ঠিক জায়গায় এসে পৌঁছলো? দেখলো যে এই মানুষটির হৃদয় এত উষ্ণ,
কথাবার্তা এত আন্তরিক, এবং যেই তার সঙ্গে মেশে তার মনটাকে আলোকিত করে তিনি অনন্তের সঙ্গে পরিচয় করিয়ে দেন। 3টে কথা আমার গায়ে বড় কাটা দেয়। কর্তা, বাবা আর গুরু। আমি কর্তাও না, বাবাও না, গুরুও না, সচ্চিদানন্দ গুরু। আমি হচ্ছে ফেরেন্ডো। বলতেন তো, সচ্চিদানন্দ হচ্ছে গুরু। সচ্চিদানন্দ মানে বিশ্ব চরাচর, যিনি আনন্দময়, তিনিই তো গুরু। তিনি যখন ভেতরে তার রূপটিকে খোলেন, তখন সে মানুষ পাল্টে যায়, সে মানুষ অনন্তকে আলিঙ্গন করে, সে মানুষ সমাধিস্থ হয়, ডুবে যায় আনন্দের মধ্যে। তারপর ফিরে এসে সেই আনন্দের কথা সকলকে বলে সে কৃতার্থ এবং ধন্য হয়। আজ এই অবধি রইল, পরের দিন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।